1971 সালের পর আবারও 2025 এই মুহূর্তে সব থেকে বড় তথ্যটি আপনাদের প্রত্যেকের আশা করি কানে পৌঁছে গিয়েছে যে মক ড্রিল করতে চলেছে। মক ড্রিল হচ্ছে ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য জুড়ে। কেন এই মক ড্রিল? না, যদি কখনো ফুল ফ্লেজ যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে কিভাবে কোনো একটা জায়গায় শত্রুপক্ষের আঘাত থেকে বাঁচতে সাধারণ মানুষ থেকে প্রত্যেকটি নাগরিককে সেই মুহূর্তে ঠিক কি করতে হবে, কিভাবে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেনাবাহিনীকে কিভাবে কোঅপারেট করতে হবে, তার জন্য মক ড্রিল চালু হচ্ছে গোটা রাজ্য, এমনকি দেশের গোটা রাজ্য জুড়ে। এরপরে যারা বলছিলেন যে কিছু হচ্ছে না, নিজেদেরকে প্রিপেয়ার রাখুন। এই সময় নষ্ট না করে কবে হবে অনেক দিন আগে আপনাদের সামনে আমি বলেছি, হাতে পপকর্ন নিয়ে টিভির পর্দায় বসে যুদ্ধ ব্যাপারটা দেখার মতো জায়গা এটা নেই। তার কারণ যুদ্ধটা ইউক্রেনে হচ্ছে না বা হবে না, যুদ্ধটা হবে আমার আপনার দেশে। তাই যে কোনো মুহূর্তে যে কোনো কেউ আমাদের মধ্যে কিন্তু তৈরি থাকতে হবে দেশের প্রয়োজনে। যদি আমাদের কোনো কন্ট্রিবিউট করতে হয় সেটা প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। তাই গতকাল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে, গোটা রাজ্য জুড়ে যে সামরিক প্রস্তুতি শুরু হয়েছে অসামরিক অর্থাৎ সাধারণ নাগরিকদের জন্য, সেটা প্রত্যেকের আমাদের মেনে চলাটা দায়িত্ব এবং কর্তব্য। আর এই তথ্য আমি দিতে চলেছি ঠিক কোন কোন জায়গায় সতর্ক করা হয়েছে, আপনাদের আমাদের ঠিক কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন করোনার মতো বড় যুদ্ধ আমরা জয় করে এসেছি, কিন্তু সেখানেও কিছু স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয়েছিল। তাই আমরা করোনার মতো মহামারী যুদ্ধকেও পরাজিত করতে পেরেছিলাম, কিন্তু এটা সামরিক যুদ্ধ। এই যুদ্ধে আমাদের নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য সেনাবাহিনীকে সাহায্য করাই একমাত্র কর্তব্য। আসুন এই সম্পর্কিত আপনাদের তথ্য জানাই, আপনারা নিজেরা জানুন, অপরকে জানতে সাহায্য করবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি এক্সপেক্ট করব যারা এতদিন ধরে বলে আসছিলেন যুদ্ধ হচ্ছে না, তারা এই খবরটি পাওয়ার পর আশা করি নিজেদের শক্তি ধরে রাখতে পারবেন। গর্তে লুকিয়ে যাওয়ার কেউ চেষ্টা করবেন না, তার কারণ আমি আপনি চেয়েছি বলেই আমাদের দেশ, ভারতের সরকার যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে প্রত্যেকটি মুহূর্তে, এবং আমাদের সেনাবাহিনীরা সেই প্রস্তুতি পর্বের অন্তিমে চলে গিয়েছে। তাই আগামী 7 তারিখ ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে মক ড্রিল চলবে। আসুন আপনাদের সামনে আমি বলবো এই মক ড্রিল কি, কিন্তু তার আগে যে তথ্যটি, আরো একটা তথ্য আপনাদের সামনে জানিয়ে রাখতে চাইবো, যেটা একেবারে গত রাতে একেবারে শেষের দিকে এই খবরটি আমার কাছে এসেছে। মোদি গভর্নমেন্ট একটা অর্ডার জারি করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্ডার। সেখান থেকে বলা হয়েছে যে অ্যাকশন এগেইনস্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্কিং এগেইনস্ট ন্যাশনাল ইন্টারেস্ট। এই মুহূর্তে যখন ভারত তাদের শত্রু দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জাস্ট আগের মুহূর্ত, তখন এখনো পর্যন্ত ভারতবর্ষে তো শত্রুর অভাব নেই। তাই বিভিন্ন মিডিয়া থেকে ইনফ্লুয়েন্সার তারা ক্রমাগত কিছু শুধুমাত্র পয়সা কামানোর লোভে আমাদের দেশের মধ্যে থেকে দেশদ্রোহিতার কাজটা করে যাচ্ছেন। আমরা নিজেরা গর্ব করে বলতে পারি, কলার তুলে বলতে পারি, জীবনে এই কাজ করিনি, করব না। আর সেই কারণেই যেটুকু সমর্থন আপনাদের কাছে পেয়েছি আমরা কৃতজ্ঞ। ভারত সরকারের তরফ থেকে জারি করা এই অ্যাডভাইজারি আমাদের এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে যাওয়া অনেক মিডিয়া সেল যেমন তাদের কপালের চিন্তার ভাঁজ পড়বে, তেমনি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বলছেন তাদের চিন্তার ভাঁজ ফেলবে। এর আগেও গতকাল আরো একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছিল, যে অ্যাডভাইজারিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে কোনো নিউজ মিডিয়া পাকিস্তানের কোনো লোকজন, সেনাবাহিনী, রাজনৈতিক নেতাকে আমাদের টিভি শোয়ে নিয়ে আসতে পারবে না। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তানের কোনো ব্যক্তিকে আমাদের নিউজ মিডিয়াতে নিয়ে এসে তাদের বাইট দেখানো চলবে না। এটা কিসের প্রস্তুতি? এছাড়াও কয়েকদিন আগে যে অ্যাডভাইজারি জারি হয়েছিল
যে ভারতের যখন সামরিক প্রস্তুতি চলছে সেই যুদ্ধকালীন সামরিক প্রস্তুতিগুলি কোনোভাবেই মিডিয়াতে দেখানো চলবে না, ব্রডকাস্ট করা চলবে না। তার কারণ অতীতে যখন যুদ্ধ হয়েছিল তখন ইচ্ছাকৃতভাবে ভারতের এই সমস্ত প্ল্যানগুলোকে টিভির মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছিল পাকিস্তানিরা যাতে হেল্প পায়। তাই যে গদ্দাররা আমাদের এই দেশে লুকিয়ে আছে, ভারত সরকার প্রথমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন একের পর এক। যদি স্বাগত জানান তাহলে কমেন্ট বক্সে আপনাদের প্রতিফলন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু আমি আজকে এবার আপনাদের সামনে বলবো যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে মক ড্রিল 1971 সালের পর ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছিল তখনও কিন্তু এই ব্ল্যাকআউট মক ড্রিল চালু করা হয়েছিল। আসুন 1, 2, 3, 4 করে আমি বলি। 5টা অ্যাডভাইজারি জারি হয়েছে, 5 রকমের ঘটনা, 5 রকমের নির্দেশিকা জারি হয়েছে রাজ্যের মানুষদের জন্য। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সাউন্ডিং এয়ার রেড অ্যালার্মস, অর্থাৎ যদি কোথাও বিমান আঘাত হয় বা কোনো রকমের যদি অন্য শত্রু দেশ থেকে যদি কোথাও এরকম আঘাত হয় তাহলে কিভাবে অ্যালার্ম অ্যাক্টিভেট করা যায় সেই নিয়ে সামরিক প্রস্তুতি সাধারণ মানুষকে সেটা জানাতে হবে যে কিভাবে অ্যালার্ম অ্যাক্টিভেট করা যায়। দ্বিতীয়ত হচ্ছে ট্রেনিং সিভিলিয়ানস ইনক্লুডিং স্টুডেন্টস অন হাউ টু স্টে সেফ ডিউরিং দ্য অ্যাটাক, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে সাধারণ নাগরিকদের বিশেষ করে ছাত্রদের এদেরকে ট্রেনিং দেওয়া হবে যে যুদ্ধের সময় কিভাবে নিজেদেরকে আঘাত থেকে নিজেদেরকে বা নিজেদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখা যায়, এইটা নিয়ে ট্রেনিং দেওয়া হবে দ্বিতীয়ত। তৃতীয় ঘটনা হচ্ছে প্র্যাকটিসিং ব্ল্যাকআউট প্রসিডিওরস। প্র্যাকটিসিং ব্ল্যাকআউট প্রসিডিওর মানে হচ্ছে যে যখন কোনো যুদ্ধ লাগে, যখন আমাদের মিলিটারি কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হয়, যে রাজ্য থেকে যে অঞ্চল থেকে তারা এই প্রস্তুতি নিচ্ছেন সেই জায়গাটাকে অন্ধকারে আবৃত করে দেওয়া হয়। কিছুদিন আগেই এই রবিবার দিন পাকিস্তান লাগোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই একই ধরনের প্র্যাকটিস করেছে। এইটাকে সেনাবাহিনীর সর্বোচ্চ প্র্যাকটিস আপনারা ধরতে পারেন, যে ওই অঞ্চলের নাগরিকদের আগে থেকে সচেতন করে পুরো এলাকাটা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়ে তারপরে সেখানে মিলিটারি অ্যাকশন শুরু হওয়া। কেন এই ধরনের ঘটনা? না কোনো আলোর সোর্স যেন আমাদের অপোনেন্ট, আমাদের শত্রুরা দেখতে না পায়, এবং সেই দেখতে না পেয়ে তারা যেন কোনো পার্টিকুলার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে। সেই জন্য আমাদের কোঅপারেট করতে হবে, আমাদের কান খুলে শুনতে হবে। করোনার মতো এরকম নয় যে মাস্ক না পরে চলে গেলাম। আপনি আপনার একার ভুলের জন্য শুধু আপনি মরবেন এমনটা নয়, আপনি আরো 10 জন মানুষকে মেরে দিতে পারেন। এইটুকু সাবধান বাণী অবলম্বন করবেন। যখন মক ড্রিল হবে এগুলো শেখানো হবে যে সেনাবাহিনীর তরফ থেকে যদি বলা হয় ব্ল্যাকআউট করতে তাহলে সকলকে ওই মুহূর্তে, আপনি বিজেপি করেন বলে আপনি রাইট বন্ধ করবেন, আর তৃণমূল করেন বলে মোদী গভর্নমেন্টের বক্তব্য বা সেনাবাহিনীর বক্তব্য শুনবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত হয়ে শুধু সেনাবাহিনীকে গালিগালাজ করবেন, যদি করেন তাহলে শুধু ধ্বংস অপেক্ষা করবে। তার কারণ ওই লাইট ধরে বোম মারা হবে, মানে আশঙ্কা আর কি। সেই কারণে সেটাকে আটকানোর জন্য এই ব্ল্যাকআউট অপারেশন, কোনো লাইট সোর্স যেন দেখা না যায়। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে প্রিপেয়ারিং টু কুইকলি হাইড ইম্পর্টেন্ট বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ বলা হচ্ছে যে এমন কোনো ঘটনা, ধরুন শত্রু ইনফিলট্রেট করে চলে এসেছে, ধরুন শত্রুরা, আপনারা দেখতে পেয়েছেন, ধরুন শত্রুরা চলে এসেছে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায়, এটা গোটা দেশের জন্য, শুধু পশ্চিমবঙ্গ না গোটা দেশের জন্য, তাহলে সেই মুহূর্তে আপনাকে কোন জায়গায় লুকাতে হবে? তার কারণ আপনার কাছে অস্ত্র নেই, ওখানে বীরত্ব দেখিয়ে লাভ নেই। আপনাকে ওই মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের প্রাণটাকে বাঁচাতে হবে, আর এইটুকু করতে পারলে সেটা ভারত সরকারের সাফল্য। তার কারণ যত কম মানুষ মারা যাবে সেটা আমাদের দেশের গৌরব। কাজে কোন বিল্ডিং এর তলায় কিভাবে লুকাতে হতে পারে, মানে আপনি কি টপ ফ্লোরে লুকাবেন, আপনি কি মিডল ফ্লোরে লুকাবেন, নাকি আপনি বেসমেন্টে লুকাবেন, সেই ট্রেনিং দেওয়া হবে। এবং শুধু তাই নয়, যদি প্রয়োজন পড়ে আপনি কি ধরনের ছদ্মবেশ নিতে পারেন, আপনার গায়ের মধ্যে কি
কোনো পাতা ফাতা এরকম জড়িয়ে নেবেন, বন জঙ্গলের মধ্যে ঢুকে গায়ে ওই মিলিটারিরা যেরকম থাকে আনআইডেন্টিফাইবল এর জন্য, এইরকম কি কোনো ড্রেস পরতে হবে? সেইগুলো ট্রেনিং দেওয়া হবে। এবং পঞ্চমত এবং সর্বশেষ যে অ্যাডভাইজারির পয়েন্ট, সেটা হচ্ছে রিভিউইং এন্ড প্র্যাকটিসিং ইভ্যাকুয়েশন প্লেন, অর্থাৎ কিভাবে আপনাকে কোনো একটা জায়গা থেকে দ্রুত চলে যেতে হবে অন্য জায়গায় যদি প্রয়োজন পড়ে। যদি সময়ের ডাক আসে তাহলে কিভাবে আপনাকে দ্রুত এক জায়গা থেকে সরে গিয়ে পরিবার সমেত, আপনাকে তখন ভাবলে হবে না যে আমার এটিএম কার্ডটা নেওয়া হয়নি, আমার ল্যাপটপটা পড়ে আছে। কিভাবে দ্রুত আপনাকে ইভ্যাকুয়েট করতে হবে, জায়গাটি তৎক্ষণাৎ সরে যেতে হবে, তার ট্রেনিং দেওয়া হবে। কাজে এবার বুঝতে পারছেন সিরিয়াসনেস কি আসছে পশ্চিমবঙ্গবাসীর মনের মধ্যে, নাকি এখনো পর্যন্ত মজা করছেন? যারা মজা করছেন করুন, হাতে বেশি সময় নেই, কিন্তু নিজেদের প্রস্তুতিটা সেরে রাখুন। তার কারণ দিস টাইম ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ ড্যাম সিরিয়াস। They are going to do something same like whatever we have done in the year of 1971. ইন্দিরা গান্ধী দ্য আয়রন লেডি, তিনি যে স্ট্র্যাটেজি নিয়ে পাকিস্তানকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন, and this time we are not going to attack in some certain place or any airstrike. This is not going to happen. This is going to happen a full-fledged war. আপনারা জানেন যে পাকিস্তানের পিওকেতে ইতিমধ্যেই তারা দীর্ঘদিনের জন্য খাদ্য এবং রসদ সরবরাহ করছে। তারা দীর্ঘদিন ধরে, আপনারা হয়তো ভিডিওতেও দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আশা করি, তারা গম, আটা এগুলোকে জমানোর কাজটা শুরু করে দিয়েছেন। তার কারণ যে যুদ্ধটা শুরু হতে চলেছে সেটা কবে হবে, কখন হবে, এই প্রশ্ন আশা করি আপনারা তুলবেন না। তার কারণ আপনারা কি কেউ চান যে আমাদের মিলিটারি, আমাদের গভর্নমেন্ট আনপ্রিপেয়ার্ড অবস্থায় আমাকে আপনাকে অসুরক্ষিত রেখে যুদ্ধে চলে যায়? তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি হবে আমাদের, আপনার, আমাদের পরিবার, আপনাদের পরিবার, ভারতবর্ষের পরিবারের রক্তের বিনিময়ে কি এই যুদ্ধ চান? রক্ত তো ঝরবেই, কিন্তু সেটা যতটা কম পরিমাণ করা যায় তার জন্য কি প্রিপারেশন নেওয়াটা প্রয়োজন বোধ করছেন কি করছেন না? নাকি আজকেও মনে করছেন না এখনই যুদ্ধ চাই? মনে করছেন? এবার বুঝতে পারবেন যে কথাটা আমি 5 দিন ধরে আপনাদের সামনে বলে আসছি, যে এটা হাতে পপকর্ন নিয়ে টিভিতে একটা শো দেখার মতো কোনো ব্যাপার নয়। এখানে ইউ অলসো, ইউর ফ্যামিলি অলসো উইল বি গেট ইনভলভ। ইউর চিলড্রেন, মাই চিলড্রেন, ইউর এজড পিপল ইন দ্য ফ্যামিলি মেম্বার, আমার যে বাড়ির বয়স্করা, অল উইল গেট ইনভলভ প্যাসিভলি মেবি, বাট উইল গেট ইনভলভ। আপনি বলতে পারবেন না যে না আমি তো তখন যুদ্ধ চেয়েছিলাম এখন চাইছি না। একবার যুদ্ধের ট্রিগারটা যদি দাবানো হয়ে থাকে তাহলে ইন্ডিয়া উইল নট হ্যাভ এনি কন্ট্রোল টু স্টপ দিস ট্রিগার। আমি পরবর্তীকালে আপনাদের বিশ্লেষণ করব যে কিভাবে তেহরান, মাফ করবেন, ইরান এবং তুর্কি তারা পিছন থেকে ছুরি মেরেছে। তুর্কি তো ছুরি মারবে, ঠিক আছে, তুর্কিকে আমরা, তাদের সাপোর্ট আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু ইরানও কিভাবে পিছন থেকে ছুরি মারছে সেটাও আপনাদের গল্প শোনাবো। ইতিমধ্যেই পাকিস্তানকে আজারবাইজান সম্পূর্ণরূপে তারা সাহায্য করতে প্রস্তুত, অর্থাৎ মুসলিম কান্ট্রিগুলো, আরব কান্ট্রি বাদ দিয়ে। তার কারণ আরব কান্ট্রিতে যে সমস্ত মুসলমান মানুষরা থাকেন তারা অনেকটা শিক্ষিত, তারা ভারতের সঙ্গে এই মুহূর্তে কোনো দ্বৈরথে যাচ্ছেন না। কিন্তু আজারবাইজান, তুর্কি, ইরান এরা ইতিমধ্যেই পাকিস্তানকে ফুল সাপোর্ট দিচ্ছে, শুরু করে দিয়েছে। আগামী পর্বে দেখানোর চেষ্টা করব কিভাবে তাদের কাছ থেকে গোপনে অস্ত্র আসছে পাকিস্তানে। আর আমাদের গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে পুতিনের কথা হয়েছে, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, কথা হয়েছে। ফুল সাপোর্ট হি অলসো অফার্ড ফর ইন্ডিয়া। রাশিয়া সবসময় আমাদের পাশে থাকে, এবারও অন্যথা হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া খুব বেশি সাহায্য এই মুহূর্তে করতে পারবে না, তার কারণ তারা নিজেরা যুদ্ধ বিধ্বস্ত। সেই কারণে এবার আপনারা বলুন, আপনাদের মধ্যে কতজন চাইছেন যে না না প্ল্যানের দরকার নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা মিলিটারি প্ল্যান করার দরকার নেই, ও যুদ্ধে যাক, তারপরে যা হবে হবে। এবার বলুন, এবার কতজন কমেন্ট করছেন দেখি, কাদের সাহস রয়েছে, কারা এবার জিনিসটাকে মনে করছেন যে হ্যাঁ এটা খুব ইজি। আমি আপনাদের সামনে বলছি যে এই এক্সামিনেশনটা পরীক্ষায় বসা এক্সামিনেশন নয়, এটা
মৃত্যুর বিনিময়ে এটা এই স্বাধীনতা আসতে চলেছে। তা সেই কারণে আমাদের দেশ, আমাদের দেশের সরকার, আমাদের মিলিটারি চাইছে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে, যাতে সব থেকে মিনিমাম ক্ষতি যেন আমাদের দেশবাসীর জন্য হয়। এটুকুতে সাপোর্ট করবেন। আমি আপনাদের বলছিলাম যে ডোন্ট utter any provocative statement so that our military persons, our government, they decide something to do immediately without having any concrete plan. এরকম কিছু বলবেন না, প্রভোকেটিভ বলবেন না। আমরা সব সময় আমাদের ভারতের সরকারের পাশে রয়েছি, আমাদের মিলিটারি ফোর্সের পাশে রয়েছি, আমাদের পরিষ্কার তাদের উপর আস্থা রয়েছে। যা যা ট্রেনিং এ তারা বলবেন আমরা প্রত্যেকটি পয়েন্ট তাদের সাহায্য করব। আর যারা সাহায্য করছে না, চিহ্নিত করুন, চিহ্নিত করুন। দরকার পড়লে তাদের ছবি, আইডেন্টিটি তুলে নিন। প্রয়োজন পড়লে আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কোনো পোর্টাল থাকবে যেখানে এগুলো আমরা জমা দিতে পারবো যে কারা দেশদ্রোহিতা করছেন। কোনো হিংসায় যাবেন না, সংবিধান আমাদের পারমিশন দেয় না আইন হাতে তুলে নেওয়ার জন্য। কিন্তু তাদের কোনো হিংসার ছবি আমরা ক্যামেরা বন্দি করে যদি এমন কোনো সুযোগ আসে যে কেন্দ্রের কাছে পোর্টালে পাঠাতে পারি, তাহলে তাদের সেই ঘটনাগুলো আমরা উল্লেখ করতে পারি। সো আমরা সবাই সিনসিয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ এর দায়িত্ব পালন করব। এই ক্রিটিক্যাল সময় 1971 সালের অভিজ্ঞতা আমাদের মধ্যে অনেকেরই নেই। আজকে সেই সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়েছি। তাই এই গর্ব নিজেদের মধ্যে অনুভব করবেন তখনই যখন নিজে ভারতের এই যুদ্ধে নিজেকে কন্ট্রিবিউট করার মতো মানসিকতা রাখবেন, গাদ্দারি করার মতো মানসিকতা নয় শেকু এবং মাকুদের মতো। আপনারা দেখেছেন কিনা জানি না, ভারতের রাফেলকে নিয়ে কংগ্রেসের নেতা তিনি মক করছেন এবং সেটা পাকিস্তানে হাতিয়ার হয়ে গিয়েছে, পাকিস্তানের মিডিয়া দেখাচ্ছে। এই রকম গাদ্দারি করবেন না। ইতিমধ্যেই গতকাল রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত সেরে ফেলেছেন। ভাবুন তাহলে কত বড় সিরিয়াস একটা ঘটনা ঘটতে চলেছে। সবাই কমেন্ট করতে পারবেন জয় হিন্দ, বন্দে মাতারাম লিখবেন আজকের পর্বে। যতজন দেখছেন ততজন। আমরা সবাই ইউনাইটেড। ভারত সরকার প্রস্তুত নিক, সর্বোচ্চ প্রস্তুতের পর তারাই সিদ্ধান্ত নিক কবে তারা যুদ্ধে অবতীর্ণ হবেন। আমরা পাশে রয়েছি। আমরা যুদ্ধ চেয়েছিলাম, যুদ্ধ চাইনি মানুষ মারতে, যুদ্ধ চেয়েছিলাম ওই জেহাদিদের মারতে। সেই যুদ্ধ আমরা চাই জেহাদিদের মারতে। ভারত সরকারের সর্বতোভাবে আমরা পাশে রয়েছি। সাপোর্ট করুন। এখনকার মতো এখানেই।